রাজনীতিকে কেন সাপ লুডোর খেলা বলা হয় তা কিন্তু প্রতি মুহূর্তেই আমাদের সামনে বর্তমানে উঠে আসছে। পশ্চিমের রাজনীতির প্রেক্ষাপটটা এই মুহূর্তে কেমন আছে দেখুন। গিরগিটিও হয়তো পশ্চিমের এই রাজনৈতিক নেতাদের দেখে লজ্জা পাবে। কখনো ডোনাল্ড ট্রাম্প পাল্টি খাচ্ছেন, কখনো ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর ট্যারিফ চাপাতে চাইছেন, কখনো ইউরোপীয় ইউনিয়ন ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে, আবার কখনো এই ইউরোপীয় ইউনিয়ন ভারতের সঙ্গেই ট্রেড এগ্রিমেন্ট করতে চাইছে। অর্থাৎ গিরগিটি যত না তাড়াতাড়ি রং বদলায়, তার থেকে অনেক বেশি দ্রুত গতিতে রং বদলায় পশ্চিমের পলিটিক্স। এসব দেখে এশিয়া মহাদেশের পলিটিক্স ভাবতে শুরু করেছে শুধুমাত্র ক্রেডিটটা, মানে ভোল বদলের ক্রেডিটটা কেন আমি ইউরোপকে দেব, আমরা কেন পিছিয়ে থাকব। আর নেপালে যে কর্মকাণ্ড ঘটেছে তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, এই ক্রেডিটটা অর্থাৎ পাল্টে ফেলার এবং পাল্টে যাওয়ার ক্রেডিটটা নিঃসন্দেহে নেপাল কিন্তু ডিজার্ভ করে। কালকে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী গোপন আস্তানা থেকে একটি ইন্টারভিউ দিয়েছেন। সেখানে তিনি একঝাঁক কথাবার্তা বলেন এবং সেই দিনই নেপালের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী, মানে নেপালের অবসরপ্রাপ্ত বিচারপতি জেনজি যারা আন্দোলন করেছেন তাদের দ্বারা নির্বাচিত বিচারপতি সুশীলা কার্কি, তিনি আবার একগুচ্ছ কথাবার্তা বলে ভারত প্রীতি সকলের সামনে দেখিয়ে ফেলেছেন। অর্থাৎ যে নেপাল কিছুদিন আগে অবধি কথায় কথায় ভারত বিরোধিতায় মুখর হয়ে যেত, সেই নেপাল এখন ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করছে, ভারতের সাহায্য চাইছে এবং ভারতের সঙ্গে একসঙ্গে কাজ করতে চাইছে। আর এই ভোল বদল কিন্তু হয়েছে মাত্র 24 ঘন্টায়। অর্থাৎ নেপালের সরকার পতন, হিন্দু রাষ্ট্রের প্রতিষ্ঠার দিকে একটু একটু নেপালকে এগিয়ে নিয়ে যাওয়া, নতুন প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা তুলে দেওয়া এবং প্রধানমন্ত্রীর প্রথম বাইট তিনি ভারতের প্রতি শ্রদ্ধাশীল, এই পুরো বিষয়টি হলো 20 ঘন্টার কম সময়। তাই নিঃসন্দেহে এই ভোল বদলের রাজনীতির পলিটিক্সে নেপাল কিন্তু এই মুহূর্তে সকলের শীর্ষে। একটা একটা করে আসি। কালকে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কি বলেছেন, কেপি ওলি শর্মা, যিনি 2024-এ দায়িত্ব নিয়ে ট্র্যাডিশন ভেঙে ফেলেছিলেন, হইচই পড়ে গেছিল এশিয়া মহাদেশে। প্রথম সফর হিসাবে তিনি চলে গেলেন চীনে, যেখানে নেপালের বিভিন্ন প্রধানমন্ত্রীরা প্রথম সফরে ট্র্যাডিশনালি ভারতে আসছিলেন, সেখানে তিনি প্রথম ট্র্যাডিশনাল ব্রেকার হিসাবে চিহ্নিত হয়ে গেলেন। সেই পার্টিকুলার ওলি শর্মা কালকে বললেন ভারত বিরোধিতার জন্যই তাকে ক্ষমতা হারাতে হয়েছে। মানে তিনি ভারতকে এশিয়ার সুপার পাওয়ার, সর্বশক্তিমান ভাবতে শুরু করেছেন। প্রশ্ন তো ওঠে যে চীনে তিনি ঘন্টার পর ঘন্টা সময় কাটালেন, ভারত বিরোধিতা করলেন চীনে গিয়ে, চীনের সঙ্গে হাত মিলিয়ে ভারতের একাধিক সীমান্ত নিয়ে তিনি বিভিন্ন ঘোটালা পাকালেন, সেই চীন তাহলে কেন নেপালের এই প্রাক্তন প্রধানমন্ত্রীকে বাঁচাতে পারলো না? তাহলে কি নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি শর্মা বলছেন ভারত এই মুহূর্তে দক্ষিণ এশিয়ায় চীনের থেকেও শক্তিশালী? প্রশ্ন কিন্তু উঠবেই। ওলি শর্মা কালকে কি বলেছেন? ওলি শর্মা বলেছেন লিপুলেখ যে পাস, সেই পাস নেপালের অংশ। এই লিপুলেখ ট্রেড পাসকে চীন এবং ভারত নতুন করে কাজে লাগাতে চেয়েছিল এবং নেপাল নাকি এর বিরোধিতা করেছে এবং এই বিরোধিতা করেছে বলেই তাকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে। এবার লিপুলেখ ট্রেড পাস দিয়ে 1954 বা 56 সময় থেকে ভারত কিন্তু ব্যবসা বাণিজ্য করে। কোভিড-19 যখন আসে 2020-র আশেপাশে, সেই সময় আপাতত ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল। তারপর 2020-তে গালওয়ান ইনসিডেন্ট হয়, চীনের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়, ফলে ব্যবসা বাণিজ্য স্থগিত ছিল। এখন চীন এবং ভারত নতুন করে ব্যবসা বাণিজ্য করতে চাইছে এবং লিপুলেখ পাস এই ট্রেড এগ্রিমেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এবং ভারত এবং চীন একত্রে এই পাস ব্যবহার করে একে অপরের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে। প্রথম কমেন্টটি করেন নেপালের এই কেপি শর্মা, যিনি বলেন লিপুলেখ পাসকে ব্যবহার করতে দেওয়া যাবে না, এটি নেপালের অংশ। ভারত পাত্তাই দেয়নি। কিন্তু এই কেপি শর্মা এতটাই ঘোটালাবাজ একজন প্রাণী, যিনি এর পরবর্তীকালে একাধিক ক্ষেত্রে ভারত বিরোধিতা চূড়ান্ত লেভেলে কিন্তু নিয়ে চলে যান। তিনি রাম মন্দির নিয়ে একটি কমেন্ট করেন। আপনারা একটা জিনিস ভাবুন, ভারতের রাম মন্দির তৈরি হয়েছে অযোধ্যায়, নেপালের তো কোনো লেনাদেনা নেই। নেপাল সরকারের থেকে টাকা চেয়েছে বলে ভারত সরকার এরকম জল্পনা আমাদের সামনে আসেনি। নেপাল সরকারের থেকে কোনো সাহায্যই বা চেয়েছে এইরকমও খবর সামনে আসেনি। কিন্তু এই ব্যক্তি রাম মন্দিরের বিরোধিতা করতে গিয়ে পরিষ্কারভাবে আন্তর্জাতিক স্তরে বাজার গরম করে কি বলে জানেন? বলেন এই যে রামের জন্মভূমি হিসাবে অযোধ্যাকে সামনে নিয়ে আসছে ভারত, তা সম্পূর্ণ ভুল। রাম নাকি নেপালে জন্মেছিলেন,
অত্যন্ত অশ্রদ্ধার একটি কমেন্ট তিনি করেছেন। তিনি বলেছিলেন রামের আসল জন্মস্থান নেপালের বীরগঞ্জের পশ্চিমে, অর্থাৎ ভারত যেটা করছে বা বলছে সেটা মিথ্যে কথা। এই তো মাত্র দুটো ঘটনা, কিন্তু এই দুটো ঘটনার বাইরে বেরিয়েও যদি এই কেপি ওলি শর্মাদের কমিউনিজম সরকারের স্ট্যাটটা দেখেন, তাহলে দেখবেন প্রতিটি পদক্ষেপে তারা ভারতের সঙ্গে পাঙ্গা নিয়েছেন, অথচ ভারত কিন্তু দিনের পর দিন এই নেপালে তাদের ইনভেস্টমেন্ট বাড়িয়েছে। নেপালের জিওগ্রাফিক্যাল অবস্থানের জন্যই নেপাল কিন্তু এই সুবিধাটা পেয়েছে। এটা কিন্তু স্ট্র্যাটেজিক একটা ডেপথ নেপালে কিন্তু ভারত তৈরি করেছে, কারণ যদি এই ইনভেস্টমেন্ট ভারত না করতো তাহলে নেপাল হয়তো এতদিনে চীনের রাষ্ট্র মানে চীনের অঙ্গরাজ্য হিসাবে চিহ্নিত হয়ে যেত। যাই হোক, সে তো জিওপলিটিক্যাল কথা, পরে বলা যাবে। কিন্তু এই কেপি শর্মা এখন ক্ষমতা হারিয়ে এতটাই ক্ষুব্ধ, তিনি বুঝতেই পারছেন না তিনি এমন কি করে ফেললেন যে তার পতন মাত্র 24 ঘন্টায় নিশ্চিত হয়ে গেল। আসলে দু নৌকায় পা দিয়ে খেলার চেষ্টা করেছিলেন এই কেপি শর্মা। প্রথমে এসে এমন চিন করেছিলেন যে দক্ষিণ এশিয়ায় তার বন্ধু ভারতও তার পাশ থেকে কিন্তু সরে গেছিল। তিনি রাজতন্ত্রের পতন ঘটিয়েছেন। তিনি এমনভাবে নিজের ইমেজটাকে বিল্ড করতে চেয়েছিলেন যে নেপালে হিন্দু ধর্মের পতন তিনি করবেন, বৌদ্ধ ধর্মের প্রসার তিনি করেছেন। পাঠ্য বইতে শুধুমাত্র বৌদ্ধ ধর্মের প্রচার, অর্থাৎ পরিষ্কার বার্তা হিন্দু রাষ্ট্র নেপালকে তিনি পলিটিক্যালি এবং রিজিওনালি এবং ধর্মীয়ভাবেও সংস্কৃতিগতভাবে বদলাতে চেয়েছিলেন, যা কিন্তু ভারত প্রথম থেকেই বিরোধিতা করেছে। 2020 সালে নেপালের পক্ষ থেকে একটি ম্যাপ প্রকাশ করা হয়। সেই ম্যাপেও ভারতের একাধিক অংশকে তিনি নেপালের অংশ হিসাবে দেখিয়েছেন। ফলে সব মিলিয়ে প্রথম থেকেই তার রাজনৈতিক উত্থান, রাজনৈতিক রাজনৈতিক জীবন সবই কিন্তু ভারত বিরোধিতা করে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে নেপাল এবং নেপালের মানুষ যে তার এই খেলাটা ধরে ফেলেছে তা হয়তো তার মানতে অসুবিধা হয়েছে। যখন তিনি ফিল করলেন তিনি অতি চায়না হয়ে গেছেন, পরবর্তীকালে তিনি আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো করতে গেলেন। আমেরিকা কিন্তু নেপালে $500 মিলিয়ন ইনভেস্ট করলো রোড ওরিয়েন্টেড পারপাসে। ডোনাল্ড ট্রাম্পের ইনভেস্টমেন্ট কিন্তু এটা মাথায় রাখবেন। অর্থাৎ এই নেপাল কিন্তু দু নৌকায় পা দিয়ে চলতে গেছে, ঠিক পাকিস্তানের মতো। এই মুহূর্তে পাকিস্তানের বালুচিস্তান লিবারেশন আর্মি ঠিক যা ফেস করছে, বালুচিস্তানে যা হচ্ছে, একদিকে চীন একদিকে আমেরিকা, মাঝে গড়াগড়ি খাচ্ছে পাকিস্তান, নেপালের অবস্থাও কিন্তু ঠিক একই জিনিস হয়েছে, যা নেপালের এই কমিউনিস্ট সরকারের অন্যতম স্ট্র্যাটেজিক ফল্ট বলে বিশেষজ্ঞরা মনে করছেন। জেনজিরা রিকোয়েস্ট করেছিলেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী সুশীলা কার্কেকে। তিনি বলেছিলেন যদি 1000 জন সই করে দাও যে আমাকে তোমরা প্রধানমন্ত্রী করে রাখতে চাও, তাহলে আমি ভাবতে পারি। প্রথম দিন এই সইসাবু সংগ্রহ করার পর 2500 ব্যক্তি এই নেপালের প্রাক্তন প্রধান বিচারপতিকে তারা কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত করেন। তিনি কিন্তু নেপালের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং প্রথম থেকেই কমিউনিস্ট এই নেপাল সরকারের যে যত দুর্নীতি, যত বিভিন্ন ক্ষেত্রে ঘোটালা, সমস্ত কিছু কিন্তু ধরে এক্সপোজ করা হয়। সরকারের পক্ষ থেকে কিন্তু তার বিপক্ষে ইমপিচমেন্ট নিয়ে আসা হয়, কিন্তু তিনি ছিলেন নাছোড়বান্ধা। অর্থাৎ নেপাল সরকারের আসল রোগটা কিন্তু তিনি ধরে ফেলেছিলেন। আন্তর্জাতিক স্তরে ক্রমশ সেটাকে কিন্তু এক্সপোজ করতে শুরু করেন। আজকে তিনি নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী। তিনি দায়িত্ব নিয়ে ইউনেসের মতো ভুল করেননি, অর্থাৎ প্রথম দিন থেকেই ভারত বিরোধিতায় মুখর হয়ে ওঠেননি। তিনি বুঝেছেন ভারত নেপালে যত টাকা ইনভেস্ট করে সেটাও নেপালের প্রয়োজন। এই মুহূর্তে নেপালের সেন্টিমেন্ট বলছে হিন্দু রাষ্ট্রের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে নেপালকে। দুর্নীতিবাজ সরকারের পতনের পর নেপালের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতের সাহায্য প্রয়োজন। এই জন্যই সুশীলা কার্কে যে কথাগুলো বলেছেন, সেই কথাতে আপনারা যদি কনক্লুশনে আসেন, দেখবেন পরতে তিনি ভারত প্রেম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তার শ্রদ্ধা, সমস্ত কিছু কিন্তু তিনি তুলে ধরেছেন। আমি একটু দুটো কোট আপনাদের দেখাই। তিনি পরিষ্কার বলেছেন যে মোদিজির সম্পর্কে আমার ইমপ্রেশন অত্যন্ত ভালো, এবং আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, তিনি কিন্তু ভারতে তার মানে যাদের ছাত্রী জীবন তিনি কিন্তু সেখানে কাটিয়েছেন। ফলে তার ডিএনএতে কিন্তু ভারত কোথাও না কোথাও ঢুকে আছে, তা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তিনি বলেছেন मैं मोदी जी को नमस्कार करता हूँ, মানে
বলেছেন তিনি ভারতের প্রধানমন্ত্রীকে নমস্কার করছেন। আই হ্যাভ এ ভেরি গুড ইমপ্রেশন অফ মোদিজি। দ্য জেনজি গ্রুপ লিড দ্য রিসেন্ট মুভমেন্ট ইন দ্য নেপাল। দে ট্রাস্টেড মি টু লিড গভর্নমেন্ট ফর এ শর্ট পিরিয়ড। আই নিড দ্য হেল্প অফ ভারত। এই টাইপের কথাবার্তা তিনি বলেছেন এবং তিনি একাধিক কথাবার্তায় বুঝিয়ে দিয়েছেন ভারতের সাহায্য তার দরকার, কারণ ভারত না হলে নেপাল থাকবে না, নেপাল এগোতে পারবে না। ফলে মোহাম্মদ ইউনূস যে ভুল করেছিলেন, প্রথম থেকেই নেপালের এই ইসলামিক ধর্মকে উগ্রতায় পৌঁছে দিয়ে ভারত বিরোধিতা করে, সেভেন সিস্টার্সকে নিয়ে হুমকি দিয়ে হুঁশিয়ারি দিয়ে, চিকেন স্নেককে দিয়ে হুমকি বা হুঁশিয়ারি দিয়ে, আজকে নেপালের প্রধানমন্ত্রী কিন্তু সেই ভুল করলেন না। নেপালের প্রধানমন্ত্রী জানেন ওলি শর্মা যে ভুল করেছেন, তিনিও যদি সে ভুল করেন তাহলে নেপালের ভবিষ্যতের সমস্যা, কারণ দক্ষিণ এশিয়ায় ভারতকে ছাড়া এক্সিস্টেন্স বজায় রাখা কিন্তু রীতিমতো কঠিন কাজ। একাধিক কোট তিনি বলেছেন আমি মোদির সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক রক্ষা করব, আমার সাথে ভারতের সম্পর্ক ভালো থাকবে এবং আমরা একসঙ্গে কাজ করব এবং নেপাল এবং ভারত একত্রে এগোবে, এই ধরনের কথাবার্তাগুলো বলেছেন। আমি সব মিলিয়ে যেটা বলতে চাইছি তা অত্যন্ত পজিটিভ একটা বার্তা দিয়েছেন। মানে প্রতিবেশী দেশ হয়ে প্রতিবেশী দেশের সঙ্গে কিভাবে সম্পর্ক মেনটেন করতে হয় তা কিন্তু সুশীলা কার্কে শেখালেন এবং নেপালের ভবিষ্যৎ আসলে ভারতের সঙ্গে একসঙ্গে এগোবে, সেই দাবি কিন্তু কালকে নেপালের পক্ষ থেকে করা হলো। এজন্যই বললাম রাজনীতি এবং একটা দেশের সামগ্রিক পরিবেশ কত তাড়াতাড়ি বদলে যায়। 24 ঘন্টায় বদলে গেল নেপালের মানসিকতা। এইটাই হলো পলিটিক্যাল সাপ লুডোর খেলা। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।